হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস নাম্বার 2 চলছে, সেটা হচ্ছে ভারতের ইতিহাসের যুগ বিভাগ সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা ডব্লিউবিপি, এসআই এবং কনস্টেবলের উপরে প্রিপারেশন নিচ্ছ তাদের অবশ্যই বলবো এখান থেকে কিন্তু তোমাদের ডব্লিউবিপির পরীক্ষায় এক দুটো প্রশ্ন আসতে প্রায়ই দেখা যায়। তো আমরা কোনো জিনিস বাদ দেব না। আমরা স্ট্র্যাটেজিকের আমরা হিস্ট্রি পোর্শনটা শুরু করেছি, যে জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের যে পোর্শনগুলো রয়েছে তার আজকে দ্বিতীয় ক্লাস। ওকে, আজকে আমরা যে আমাদের প্রথমে হিস্ট্রি ক্লাসটা চলবে এবং ধাপে ধাপে বাকিগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমরা ভারতের ইতিহাসের যুগ বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো, ইতিহাসের যুগ বিভাগ যদি আমরা করি, ইতিহাসটাকে মূলত কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। তিনটা ভাগ মূলত। কি কি ভাগ? সেটা প্রাচীন যুগ বা এনশিয়েন্ট এজ বলা হয়, মধ্যযুগ বা মেডাইভেল এজ বলা হয়, এটা আধুনিক যুগ বা মডার্ন এজ বলা হয়। এবার এনশিয়েন্ট যে যুগটা আছে বা প্রাচীন ভারতটা আছে, প্রাচীন যুগকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা প্রাগৈতিহাসিক বা প্রিহিস্ট্রিক এজ, একটা বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটোহিস্ট্রিক এজ, একটা বলা হয় ঐতিহাসিক যুগ বা হিস্ট্রিক এজ। আবার একইভাবে আমরা প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রাচীন প্রস্তর যুগ, দেন মধ্য প্রস্তর যুগ, দেন নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগকে আমরা বলি প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগকে বলি আমরা মেসোলিথিক এজ, আর নব্য প্রস্তর যুগকে আমরা বলি নিওলিথিক এজ। এবার প্রাচীন প্রস্তর যুগকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। সেই তিনটা ভাগ কি কি? প্রাচীন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং নব্য পুরাপ্রস্তর যুগ। এবার আমরা মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করি, একটা সুলতানি যুগ এবং একটা মোগল যুগ। এই হলো ভারতের ইতিহাসের যুগ বিভাগ। এবার আমরা চলে যাব যুগ বিভাগ সম্পর্কে একটু ধারণা। ভারতের ইতিহাসকে আমরা তিনটা ভাগে ভাগ করি বা তিনটা যুগে ভাগ করি। সেই তিনটা যুগের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। এবার প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছি। প্রাক ঐতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক যুগ, দেন প্রায় ঐতিহাসিক যুগ, দেন ঐতিহাসিক যুগ। ওকে, নেক্সট আমরা যে ভাগটায় আসছি সেটা হলো প্রথমে আমরা জানবো প্রাক ঐতিহাসিক যুগ। দেখো, প্রাক ঐতিহাসিক যুগ ব্যাপারটা কি আছে? এই সময় মানুষের ঘর বাড়ি বানিয়ে বসবাস মানুষ শুরু করেছিল, কিন্তু তখন তারা কিন্তু লিখতে জানতো না। লিখিত কোনো উপাদান থেকে তাদের ইতিহাস জানা যায় না। এই সময়ের মানুষের ব্যবহার করা জিনিসপত্র এবং তাদের যে যা কিছু ব্যবহার করতো মানুষ, সেই সমস্ত বিষয়গুলো থেকেই কিন্তু সেই সময়কার ইতিহাস আমরা জানতে পারি। সেই সময়কে প্রাক ইতিহাস যুগ বলা হয় বা প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। তাহলে এই সময়ের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, লিখিত অবস্থায় লিটারেরি কোনো সোর্স এই সময় কিন্তু আমরা পাই না। দেন প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যেই সময় আমরা লিখিত উপাদান তো পেয়ে গেছি, কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, মানুষ পড়ে উদ্ধার করতে পারেনি। তাহলে প্রাক ইতিহাস বা প্রাক ঐতিহাসিক যুগের পর এক সময় মানুষ লিখতে শিখলো, কিন্তু সেই সময়কার লেখা কিন্তু এখনো কেউ পড়তে পারছে না। এই সময়কে আমরা প্রাক ঐতিহাসিক যুগ বলি বা প্রায় ঐতিহাসিক যুগ বলি। প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা আমরা বলতে পারি হরপ্পা সভ্যতা। পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই সময় লিপি ছিল কিন্তু তা পড়া যায়নি। লিপির উদ্ভব হয়ে গেছে, মানুষজন লিপি উদ্ভব করেছে, কিন্তু সেগুলো পড়ে কিন্তু উদ্ধার করা যায়নি। তারপরে আমরা জানবো ঐতিহাসিক যুগের ব্যাপারে। যে সময় মানুষের ইতিহাস জানা যায়, কিন্তু তাদের রচনা থেকে বা লেখা থেকে সেই সময়ের ইতিহাসটা আমরা জানতে পারি, তাহলে সেই সময়কে আমরা ঐতিহাসিক যুগ বলছি। যখন লেখাও যাচ্ছে, জানাও যাচ্ছে, পড়াও যাচ্ছে। এবার আমরা জানবো দুটো বিষয়। ইতিহাসের জনককে? হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস। এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আমরা জানবো প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে কিছু বিষয়। প্রাচীন প্রস্তর যুগের মধ্যে নিম্নতর প্রাচীন প্রস্তর আছে, যেমন এই সময় মানুষের কিছু হাতিয়ার গুলো আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে, কিন্তু তোমাদের ডব্লিউবিপির জন্য এখান থেকে কোনো প্রশ্ন করা হয় না, সুতরাং হালকার উপর দিয়ে তোমরা জেনে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বোঝা গেল? মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগ, এখান থেকেও আমাদের খুব একটা বেশি প্রশ্ন তোমাদের আসে না, এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এখান থেকেও কিন্তু তোমাদের কোনো রকম প্রশ্ন আসবে না। কিন্তু উচ্চ প্রস্তর যুগের মানুষের তৈরি করা যে ছুরির ফালা আছে পিঠ ওয়ালা, সেটা কিন্তু হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ যারা আছে, যেটাকে আমরা বলি মানুষের বিজ্ঞানসম্মত নাম, তো সেই মানুষজন কিন্তু ব্যবহার করতো তোমার হচ্ছে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, মানুষের শেষ প্রজাতিটা যারা ছিল, তারা কিন্তু উচ্চ প্রাচীন প্রস্তর যুগের নিদর্শনগুলো ব্যবহার করত। আচ্ছা, এবার মধ্য প্রস্তর যুগ সময়কাল আমাদের এগুলো না জানলেও চলবে, তার কারণ এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন তোমাদের কিন্তু প্রাপ্তি স্থান কোথায় কোথায় দরকার পড়বে না। তোমাদের ডব্লিউবিপির ক্ষেত্রে এখান থেকে কোনো প্রশ্ন করা হয় না।
এবং নব্য প্রস্তর যুগ, এখান থেকেও সেরকম ভাবে কোনো প্রশ্ন আসে না, আমি জাস্ট দেখার জন্য এগুলো দিয়েছি। এখান থেকে তোমাদের না পড়লেও কিন্তু কোনো অসুবিধে নেই। ডব্লিউবিপি যেহেতু এটা কোর্স চলছে, তাহলে ডব্লিউবিপির জন্য ঠিক যতটুকু প্রয়োজন তোমাদের ততটুকুই আমি কিন্তু পড়াবো, ঠিক আছে। এবার আমরা চলে যাবো ভীমবেটকা, যেখান থেকে প্রশ্ন করা হয়। ভীমবেটকা কি জেনে নেব। ভীমবেটকা প্রস্তর ক্ষেত্র মধ্য প্রদেশে কিন্তু অবস্থিত। এটা প্রস্তর যুগের একটি গুহা চিত্র। তাহলে ভীমবেটকা কিন্তু একটা গুহা চিত্র, যেটা মধ্যপ্রদেশে আবিষ্কৃত হয়েছে। এটাই ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন। এটি 2003 এ অন্যতম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু এই স্থানটাকে নির্বাচন করা হয়েছে। এখানে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে ইম্পর্টেন্ট। ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? গুহা চিত্রের জন্য। প্রাচীন গুহা চিত্র পাওয়া গেছে এখানটায়, এবং এই জায়গাটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এই তিনটে প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এবার আমরা জানবো একটু ধাতুর যুগের ব্যাপারে একটু জানবো। দেখো, ধাতুর যুগের মধ্যে আমরা মূলত তাম্রপ্রস্তর যুগ এবং লৌহ যুগ পাই, যেটাকে চ্যালকোলিথিক এজ বলা হয় তাম্রপ্রস্তর যুগটাকে, আর লৌহ যুগটাকে বলা হয় আয়রন এজ। এবার তাম্রপ্রস্তর যুগের কিছু বেসিক বৈশিষ্ট্য আমরা জানবো, যেটা দরকার আছে। লৌহ যুগের খুব একটা বেশি পরীক্ষায় প্রশ্ন আসেই না। পাথরের সাথে সাথে মানুষ এই সময় তামা এবং ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার করতে শুরু করেছিল। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম হচ্ছে তামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় মানুষ কিন্তু ঝুম চাষের ব্যবহার করতো, রঙিন মৃৎপাত্র ব্যবহার করতো। তাম্রপ্রস্তর যুগের আবিষ্কৃত স্থান হচ্ছে আহর, রাজস্থানে রয়েছে, দৈমাবাদ, মহারাষ্ট্রে রয়েছে, ইত্যাদি স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মালব, গুজরাট বৃহত্তম তাম্রপ্রস্তর যুগের সভ্যতা নিদর্শন পাওয়া গেছে। সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কৃত হয়েছে চম্বল নদীর কিন্তু উপত্যকায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মধ্যপ্রস্তর সংস্কৃতির যে স্থানটি সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়েছে তা হলো বাগর, রাজস্থানে কিন্তু রয়েছে। ওকে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ গুলো করবো। প্রাচীন প্রস্তর যুগের একটি নিদর্শনের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে দেখা যায়, সেটা হলো হাত কুঠার। ঠিক আছে, মনে রাখতে হবে। দেন আমাদের রয়েছে আদি বা পুরা প্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো কি? বৈশিষ্ট্যগুলো এখানে বলেছে খাদ্য সংগ্রহ করা, খাদ্য উৎপাদন করা, স্থায়ী বসতি স্থাপন করা, ইটের তৈরি বাড়ি। কি হবে এটা? আদি বা পুরা প্রস্তর যুগের মানুষের বৈশিষ্ট্য হলো খাদ্য সংগ্রহ করা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেন প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2, 3, 4, 5। সঠিক উত্তর হবে 3। এটা আমরা একটু আগে যুগ বিভাগে দেখলাম। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসবে, প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন? জোনাথন, জোহানসন, এলউইন সাইজ না ড্যানিয়েল উইলসন? সঠিক উত্তর হবে ড্যানিয়েল উইলসন। ওকে, পরবর্তী প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? একটু আগে বলে দিলাম, তামা। সঠিক উত্তর হবে। দেন কোন জায়গায় নব্যপ্রস্তর যুগে মানুষেরা গর্তের ভিতর বসবাস করতো? এখানে কর্ণাটক, আসাম, কাশ্মীর, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে কাশ্মীর। ওকে, নেক্সট, ভীমবেটকা গুহা চিত্রের নিদর্শন কোথায় পাওয়া গেছে? একটু আগে পড়লাম, মধ্যপ্রদেশে পাওয়া গেছে। যেই প্রশ্নগুলো তোমাদের বললাম সেগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো মাত্র 1 টাকা প্রতিদিন বেতনে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার কোচিং কিন্তু আমাদের কাছে করতে পারবে তোমরা। এবার চাকরি তুমিও পাবে, মনে রাখবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।